তো ওটা এমন একটা জায়গা ছিল যে একদম একটা কবরের মতো ছিল। ওই স্টাম্প দিয়ে আমাকে মারধর করছে, তুই এখনো শিকার যা, যে তোর সাথে কে কে আছে এবং তোর নেতাকে। আপনাদের পা ধরি, আপনারা যা বলবেন আমি তাই করবো, শুধু আমাকে একটা প্রচার করার সুযোগ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাদুজ্জামান আসিফ, আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে পড়াশোনা করছি। আমি সেখানে 2019 থেকে আছি। তো মাদ্রাসার পিছনে আমি একটা বাড়িতে আরবি পড়াতাম দুজন বাচ্চাকে, ক্লাস 3 ইংরেজি সহ। তো পূর্বের নেই আমি সেই বাড়িতে যাই ঈদের 4-5 দিন আগে। আমি বাসায় আসার কথা আমার পঞ্চগড়, আমার হোম ডিস্ট্রিক্ট। তো সেই বাসায় আসার সময় সেই সময় হয়েছে, তো আমি টিউশনি থেকে বের হয়েছি। সেই মুহূর্তে আমাকে একজন সাদা পোশাকধারী একজন ব্যক্তি আমার গায়ে হাত দিয়ে বলছে যে, আপনি কি আসাদুজ্জামান আসিফ বলছিলেন? আমি বলছি, জি হ্যাঁ, আমি আসাদুজ্জামান আসিফ। পরবর্তীতে ওই সময় আমার বড় বোন আমাকে কল করে, তো তার সাথে কথা বলতে বলতে আসছিলাম রাস্তা দিয়ে। তো সে আমার ফোনটা হাত থেকে কেড়ে নেয়, বলতেছে, আমি থানা থেকে আসছি, পটিয়া থানা থেকে আসছি, আমরা কিছু জিজ্ঞাসাবাদ করে আপনাকে মাদ্রাসায় পৌঁছায় দিব মাগরিবের আগে। তো আমি এই তখন একটু আমার ভয়ভীতি কাজ করা শুরু করে। দেখি বাম পাশে বা ডান পাশে 5 জন এবং বাম পাশে 6 জন এবং পিছনে আরও 7-8 জন, তারা সবাই। আর বাইরের যে মানুষ ছিল, পাবলিক, যদি একটু শহর, সেক্ষেত্রে তারা অনেক দূরে, হয়তো তাদেরকে বলেছে যে আমরা একটা আসামি ধরবো বা ইত্যাদি। তো তারা কেউ কাছে আসতেছে না, সবাই ওরাই প্রায় 25 থেকে 26 জন তারা ছিল আমার ডানে বামে এক মুহূর্তের মধ্যে। তো পরবর্তীতে পরে আমি যাব না, পরে এই সামনে হাইস ছিল একটা, সেই বড় হাইসটার মধ্যে এই গেটটা খোলা ছিল, আমাকে ধাক্কা দিয়ে সেই গাড়িতে তুলে নেয়। তো সামনে একটা মাদ্রাসার ছাত্র ছিল, সে আমাকে দেখছে। তো সে আমার দিকে আসতে না আসতেই গাড়ি দরজা লাগিয়ে দিয়ে খুব জোরে স্পিডে করে সেখান থেকে গাড়ি মুভ করছে। তো গাড়ি মুভ করার পরবর্তীতে আমাকে বলছে যে, কোনো চিন্তা নাই, আপনাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। তো 5 মিনিট যাওয়ার পরে যখন পটিয়া থানার দিকে না এসে যখন কক্সবাজার রোডে হাইওয়েতে আমাকে নিয়ে যাচ্ছিল, পরবর্তী যখন আমি বুঝতে পারি যে এটা পটিয়া থানার রোড নয়, এটা হয়তো বা অন্য জায়গায়, তো আমি বুঝতে পারি যে এটা কক্সবাজার রোডে। তো কক্সবাজার রোডে আমাকে নিয়ে যাচ্ছিল। পরবর্তী আমি ওনাকে জিজ্ঞেস করলাম, সামনে যে স্যার ছিল, যে স্যার এটা তো পটিয়া জায়গা নয়, এটা তো পটিয়া থানার দিকে রোড নয়, এটা হয়তো বা অন্য দিকে আমাকে নিয়ে যাচ্ছেন। এটা বলা শেষ, এর মধ্যে দিয়ে পিছন থেকে একজন ছিল, সে আমার মানে মাথায় একটা বন্দুক, পিস্তল ছিল ছোট সম্ভবত, সে আমাকে মাথায় ঠেক দিছে যে যা হয়েছে হয়েছে, এখন তুই চুপ থাক, আর কিছু তোর বলার দরকার নেই। তো এটা বলার শেষে আমার ডান পাশে যে ছিল, সে বাম পাশে দুইজন ধরেছে এবং আমাকে আমার হাতে হ্যান্ডকাপ পরালো। হ্যান্ডকাপ পরার পরবর্তী আরও 30 সেকেন্ড আমাকে আর কিছু বলেনি, হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। তো পিছন থেকে একজন গামছা আমার চোখে বেঁধে দিছে। গামছাটা ছিল ভিজা, সম্পূর্ণ ভিজা, ছোট গামছা, শুধু চোখ বাঁধছে, নাক বরাবর না, উপরেও না, শুধু চোখ বাঁধছে। গামছার উপর দিয়ে আমাকে একটা জমটুপি পরানো হয়। তো জমটুপিটা খুব মোটা ছিল, বাইরে নিঃশ্বাসও আসে না এবং দেখা তো কোনো সুযোগ নেই, আর হাত তো বাঁধা ছিল। এক প্রকার তারা তার সামনে থেকে নির্দেশ দেয় যে তার পা বেঁধে দাও। তো উনি তখন আমাদের পাশে ছিল যে, স্যার আমার তো হাত বাঁধা আছে, আমি কোথাও যাব না, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, তবে আমাকে আর কিছু কষ্ট দিয়েন না, পা বাঁধিয়েন না। পরে আর পা বাঁধে নাই। যারা বাইরে আছে, বাইরের মানুষের চলাফেরা বা আওয়াজ কোথায় আছে সেটার জন্য বুঝতে না পারি, এই জন্য তারা গান বাজায়। তো এই ধরনের, তো এর মধ্যেই এক জায়গায় ব্রেক দিয়েছে, সেই জায়গায় একটু ভলিউম কমাই দিয়েছে। সেখানে দেখছি যে সম্ভবত এশার আজান দিচ্ছে, এমনটা ভাবছি, যেহেতু মাগরিবের আগে নিয়েছে এবং 2 ঘন্টা হয়ে গেছে। এশার আজান আসছে, আমি বললাম, স্যার আমি তো নামাজ কাজে করি না, তো আমাকে ওই 2 টাকা নামাজ পড়ার সুযোগ দেন। নামাজ পড়ার সুযোগ দিল না? না, নামাজ পড়ার সুযোগ দেয়নি এবং সেখানে আবার অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যে এবং বলছে যে এই যে তুই নামাজ পড়ে কী করবি, তো নামাজ পড়ার কোনো দরকার নেই, যা পড়ছিস এতদিনে তো সেগুলোই হবে, এখন তুই আল্লাহ কর শুধু, আর কিছু পড়তে হবে না। এই ঢাকা আসার সময়টাকে আমার 5 থেকে 6টা গাড়ি চেঞ্জ করে এবং লোকসহ সবাই চেঞ্জ হয়ে যায়, আরও বেশি হবে, 7 থেকে 8টা গাড়ি আমাকে চেঞ্জ করে এবং লোকসহ, হ্যান্ডকাপ সহ, জমটুপি সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এবং যতবারই আমাকে এক গাড়ি থেকে আরেক গাড়িতে নামায় নিয়ে যায়, ততবারই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে।
এই আমার মাথায় মারে এবং পিছনে ঘুষি দেয়। মানে মানে একটা পশুকে এমন করে না, যেটা আচরণ করে আর কি, মানে ঘাট ধরে নামায় দেয়, ঘাট ধরে বের করে দেয় এমন। পরবর্তীতে তখন তারা এক বোতল পানি দেয়। সেই পানিটা খাওয়ার পরবর্তী আমার এমন মানে প্রস্রাবের চাপ, এমন যন্ত্রণা শুরু হয়েছে যে আমি আর মানে থাকতে পারছি না। তো আমি বলি যে স্যার আমাকে একটু শুধু সময় দেন, যে নির্জন এলাকা, আমি কোথাও যাব না, আমাকে শুধু এই একটু প্রস্রাব করার সুযোগ দেন। তারা আমাকে এটাও দেয় নাই, এবং তখন অনেক ভাষা, যেগুলো মানে আমি জীবনে শুনিও নাই, এই ধরনের ভাষা তারা ইউজ করতে শুরু করে। এক পর্যায়ে এমন সময় যাওয়ার পরে আমার মানে প্রস্রাবের যন্ত্রণা এমন শুরু হয়ে যায় যে যে আমি আর ওখানে থাকতে পারছি না। তো আমি বলি যে স্যার আমি আপনাদের হাত পা ধরতেছি, আপনাদের পা ধরি, আপনারা যা বলবেন আমি তাই করবো, শুধু আমাকে একটা প্রস্রাব করার সুযোগ দেন। পরবর্তী তখন ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে, তবে গাড়ি থেকে নামা যাবে না, তুই তুই যা করবি তুই গাড়িতে কর। পরবর্তীতে আমাকে একটা পানির বোতল দিয়েছে ওখানে প্রস্রাব করার জন্য। তো আমি তাদের এক পর্যায়ে আমি আমার যে পাশে ছিল হাতে হ্যান্ডকাপ ছিল, তো হাতে হ্যান্ডকাপ থাকা অবস্থায় আমি তাদের পা ধরে ফেলি যে স্যার আমাকে বাঁচান, আমি হয়তো বা মারা যাব, যে আমি আর বাঁচবো না, এবং আমার সমস্ত পেট ফুলে যায়। ওই পানি খাওয়ার পরে সম্ভবত এটা হয়েছে, আমি যেটা ধারণা করতে পেরেছি। তো এমন প্রস্রাবের যন্ত্রণা আর 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 সহ্য করা যায় না। এরপর তারা আমাকে আর প্রস্রাব করার সুযোগ দেয়নি। তো আমার কথা যখন শুনতেছে না, পরবর্তীতে আমি আর কোনো কিছু তাদেরকে বলিনি, আমি নিজেই এই মানে আল্লাহকে ডাকছি, আর কোনো কিছুই বলিনি, যে হয়তো বা আমার জীবন এখানে শেষ হয়ে যাচ্ছে এমন, মানে আমি মারা যাচ্ছি, আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে এই প্রস্রাবের যন্ত্রণায়। প্রস্রাব হচ্ছে না, পুরো পেট ফুলে গেছে কিন্তু প্রস্রাব হচ্ছে না এমন। আমাকে যেখানে নিয়ে গেছে ঢাকা শহরের মধ্যেই, আমাকে যখন গাড়ি থেকে নামায় নিয়ে যায়, দেখি যে কোনো রকমের একটা পাখির আওয়াজও নাই, কিন্তু আমার পায়ে গাছের পাতা অনেক দিন ধরে হয়তো বা ঢিপ লেগে বা এক জায়গায় জড়ো হয়ে আছে। তো ওখানে আমার পাতাগুলো আমার পায়ে লাগতেছে। তো এতে আমি বুঝতে পারি যে এটা তো কোনো বাগানে নিয়ে যাচ্ছে। আমি ভাবছি যে হয়তো বা সেখানে গিয়ে আমাকে মেরে ফেলবে বা ক্রস ফায়ার দিবে, এমন একটা আমার ধারণা চলে আসছে, যেহেতু গাছের পাতা ইত্যাদি একটা ময়লা জায়গা নিয়ে যাচ্ছে আমাকে। তো পরবর্তী দেখি গাছের পাতাগুলো পার হওয়ার কিছুক্ষণ হাঁটার পরে মানে আমাকে খুব দ্রুত মানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আমি হাঁটতে পারতেছি না, পা ফুলে গেছে। তো পরবর্তীতে ওই যখন আমাকে ওই গাছের পাতাগুলো পার হয়ে চলে গেলাম, দেখি একটা বিল্ডিংয়ে আমার উঠাচ্ছে। আমার আমার মনে আছে যে আমাকে 3টা সিঁড়ি, আমি এটা তখন খেয়াল করছিলাম যে আমি কোথায় নিয়ে যাচ্ছে, যদিও বা দেখার কোনো সুযোগ ছিল না, তবে আমি একটু ধারণা করছিলাম যে আমি কটা সিঁড়ি উঠতেছি। তো আমার ধারণা যে সেখানে 6টা সিঁড়ি, অর্থাৎ 3 তলা বিল্ডিংয়ে উপরে আমাকে নিয়ে যায়। এবং পরে বলে যে এখানে জুতা খোলো, জুতা খুলে উঠি। তো পরে দেখি যে সিঁড়িগুলো খুব আবর্জনা ময়লা দিয়ে ভর্তি এমন, ওদের পায়ে জুতা ছিল, আবার পায়ে জুতা ছিল না। তো এভাবে নিয়ে যায় ওখানে। তখন আমার হাত দুটো পিছনে বেঁধে দিয়ে আমার ঘাট ধরে, এভাবে ঘাট ধরে খুব মানে খুব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে আমাকে। সামনে ছিল অনেক মানুষ, তাদের কথা শুনতেছি তখন এরকমভাবে। এবং সেখানে যাওয়ার পরে মানে যেমন একটা মুরগিকে শিয়াল যেভাবে পায়, মানে 20টা শিয়াল একটা মুরগিকে পেয়েছে যে আচরণ করে, সেভাবে আমার সাথে আচরণ করা শুরু করলো। এদিকে নিয়ে যাচ্ছে, এদিকে নিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, ধর ধর, এই ঠিক করে ধর, এই শালারে ঠিক করে ধর, এভাবে আরও বাজে বাজে কথা বলা তারা শুরু করে। তো আমাকে এই পরবর্তী 3 তলায় যাওয়ার পরে একটা ছোট্ট রুমে আমাকে রাখা হয়েছে। এবং আমি যখন নিয়ে যাচ্ছিলো একটা বারান্দা, রুমের ভিতরে বারান্দা, এই বারান্দা দিয়ে ছোটো বারান্দা নিয়ে যাচ্ছিলো। তো আমি শুনতে পাই যে ওখানে আরও যারা বন্দী আছে তারা চিৎকার করছে, এমন একটা আমি শুনতে পাই। তো আমাকে আমাকে একদম এই লাস্টে হয়তো বা রাখা হয়েছে, কারণ এদিকে আমাকে দেওয়ালে পিঠ লাগিয়ে আমাকে কিছুক্ষণ রাখা হয়েছিল। রাখার পরে আমার যে এই জুব্বা ছিল গায়ে, জুব্বা, লুঙ্গি এবং টুপি তারা খুলে নেয়। তাদের একটা গেঞ্জি, একটা লুঙ্গি আমাকে মানে পরিয়ে দিয়ে একটা ছোট ঘর ছিল। এই ঘরটা আমি পরবর্তীতে আমি হাত দিয়ে মাপছিলাম, যেটা ঘরটা ছিল 1 হাত 4 আঙ্গুল আমার হাত দিয়ে এই ঘরটা। এবং এই 4 আঙ্গুল শেষে দেওয়াল, এবং এদিকে দেওয়াল, পিছনেও দেওয়াল, সামনে একটা রটের গেট ছিল, যেই গেটটা খুব মোটা এবং বাইরে অল্প অল্প কিছু দেখা যায়। এবং আমার পায়ের শেষে একটা বাথরুমের স্ল্যাব ছিল, মানে ওখানে কোনো ওয়াল ছিল না, দেওয়াল ছিল না, একটা ট্যাপ ছিল, একটা বদনা ছিল। আর আমি যেহেতু লম্বা, আমি শুইলে আমার পাগুলো সেই বাথরুমে চলে যায়, এমন একটা সিচুয়েশন ছিল। তো এটা একটা মানে কবরের মতোই, উপরও বেশি লম্বা না, খুব সংকীর্ণ একটা জায়গা। এবং এদিকেও মানে একটা ব্যক্তি সেখানে শুইলে সে আর উল্টাপাল্টা করতে পারে। তো ওটা এমন একটা জায়গা ছিল যে একদম একটা কবরের মতো ছিল,
এবং আমি সেখানে গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে তাহলে কবরটা আরও কত ছোট হবে। এটা আমার খুব একটা ধারণা চলে আসছে। তো এইভাবে করে রাখছে এবং একটা ব্যক্তি শুইলে সে আর যে নড়াচড়া করবে, সে আর নড়াচড়া করতে পারে না, উল্টাউল্টি করতে পারে না, যেখানে শুয়ে আছে সেখানে। তো এভাবে। এবং একটা কথা যেটা, যে আমাকে সেখানে 5 দিন রাখা হয়, মোট 5 দিন ঘুমে। তো এই 5 দিনই আমার হাত চোখ মুখ বাঁধা ছিল। এই 5 দিনই আমার হাত চোখ মুখ বাঁধা ছিল। হাতে হ্যান্ডকাপ ছিল। এই হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় চোখে গামছা ছিল, গামছার উপর দিয়ে ওই জমটুপি ছিল। এবং এবং জমটুপি উপরে আবার বাঁধ ছিল, যেন আমি এটা হাত দিয়ে উঠাতে না পারি এমন। তো এই হাত বাঁধা অবস্থায় খাওয়া, হাত বাঁধা অবস্থায় বাথরুম, ওখানেই বাথরুম, হাত বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থায় হাত মুখ উজু করা। আমাকে যেগুলো খেতে দেওয়া হয়েছিল এগুলো খাওয়ার মতো না ছিল। আমি সেখানে দেখিনি, আমার চোখ তো বাঁধা ছিল। তবে তখন যখন খাওয়ার সময় জমটুপিটা একটু করে কানে নাক বরাবর উঠাই দেয়, যেন মুখটা খোলা রাখি এমন সময়। তো ওই সময়টাতে আমি খাবার, যদিও আমি খুব ক্ষুধার্ত, তো পরবর্তীতে আরও ওখানে রাখার পরে অনেকক্ষণ পরে আমাকে স্বল্প কিছু খাবার দেয়। প্রথম দিন একটা রুটি দিয়েছিল, রুটির যে পিসগুলো আছে ছোট ছোট সেগুলো দিয়েছিল, একটা ডিম দিয়েছিল। তো আমি বললাম যে স্যার আমি খুব ক্ষুধার্ত, আমি প্রায় 2 দিন থেকে আমি না খাওয়া অবস্থায়। পরবর্তীতে তারা কথা শুনে একটা ডিম এবং 2টা রুটি, একটা রুটি দিয়েছিল প্রথম দিন। এবং হয়তো বা দুপুর হয়েছে ওই সময়, দুপুর বা এমন। আর সেখান থেকে বাইরের কোনো আবহাওয়া, পরিবেশ কোনো কিছুই দেখা যায় না, যে আমি আসলে বুঝতে পারিনি যে কোন সময় কী হচ্ছে। তো তারা বিকেলবেলা হয়তো সম্ভবত 1 প্লেট ভাত দিয়েছিল। এই ভাতটা এমন ছিল যে ভাতটা খুব নরম ছিল, মানে গন্ধযুক্ত এমন, যেগুলো খাওয়ার উপযুক্ত না এমন ছিল। এবং এই মাছের কাঁটা সবগুলোই এক জায়গায় মিশানো, মিক্স এমন করা একটা জায়গায় এমন খাওয়া। তখন এগুলো খেতে আমি বাধ্য। এবং হাত বাঁধা অবস্থায় আমি বললাম যে স্যার আমার তো হাত খুলে দেন এবং চোখ খুলে দেন। তো পরে আমাকে খুব খারাপ ভাষা ব্যবহার করে, যে বেটা তুই এখানে আইসস, এখন তুই আল্লাহ আল্লাহ করবি, তোর আর কিছু দেওয়া হবে না, তুই যেমনি আসস তুই এমনি থাকবি এবং আল্লাহ আল্লাহ কর, তোর সামনে আরও খারাপ দিন আসতেছে। তো পরবর্তীতে আর কোনো উপায় না পেয়ে আমি সেভাবে ভাত খাওয়া শুরু করি। আর এখানে এই হাত চোখ বাঁধা অবস্থায় এই মোট 5 দিন আমি ছিলাম। এর মধ্য দিয়ে এই 4 দিনের মধ্য দিয়ে আমাকে তারা ওই সেল ঘর থেকে, যেখানে ছোট এই কবর সেল, এই কবরের সেলের জায়গা থেকে আমাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় যখন জিজ্ঞেস করা হয়। তো যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে আবার 3 তলা থেকে আবার 4 তলা আমাকে নিয়ে যাওয়া হয়। একবার 4 তলা, একবার নিচতলা, এভাবে করে উঠানামা করে আমাকে আমার ঘাড় ধরে নিয়ে যাওয়া হয়। তো আবার যেখানে নিয়েছে সেখানে রুম হয়তো বড়, একজন ছাড় ছিল, উনি কি এই সেই গোয়েন্দা সংস্থার যে প্রধান সে। তো তার সামনেও আমার চোখ হাত মানে মুখ সম্পূর্ণ বাঁধা ছিল। সে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি যেই মামলা আমাকে দিয়েছে, জঙ্গি মামলা, এই জঙ্গির সাথে আমি কতদিন ধরে সম্পৃক্ত এবং সরকারের বিরুদ্ধে আমি মানে কী কাজ করছি, এবং আমাদের এই যে ফেসিবাদ সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে আমি কি করছি না করছি এই এতদিন যাবৎ, এবং আমি কেন পঞ্চগড় থেকে চট্টগ্রামে গেলাম, এই বিষয়গুলো আমাকে খুব জিজ্ঞাসাবাদ করে। যে আমাদের প্রধানমন্ত্রী একজন মুসলিম শাসক, সে তো নামাজ পড়ে, কালাম পড়ে, এবং তারা সেখানে আমাকে বিভিন্ন ধরনের হাদিস শোনানো শুরু করে, এবং তারা মানে কোরআনের আয়াতও বলে। এমন পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তারা কটূক্তি করা শুরু করে পরে আমাকে বলতেছে যে এখন তুমি বলো যে তুমি জঙ্গি সংগঠনের সাথে কবে থেকে সম্পৃক্ত। এখন আমি বলছি যে স্যার আমি কোনো জঙ্গিদের সাথে কোনো দিন সম্পর্কও নাই, এবং কোনো দিন আমি ছিলামও না, এবং জীবনে এদের সাথে উঠা বসা চলাফেরা কোনো কিছু হয়নি। আমি জাস্ট আমি মাদ্রাসায় পড়াশোনা করি, এই এতটুকুই। পরবর্তীতে যখন আমি অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার জন্য, যখন আমার মুখ থেকে কোনো কিছু বের হয় না, তখন তারা সেখান থেকে আমাকে আবার অর্ডার দেয় যে একে পানিশমেন্টে ঢুকাও। তো পানিশমেন্টে নিয়ে যায়। আরেকটা রুম ছিল, ওই রুমে রড ছিল একটা, হাতে হ্যান্ডকাপ থাকা অবস্থায়, হাতে হ্যান্ডকাপই ছিল, এই হ্যান্ডকাপ বাঁধা অবস্থায়, মানে হ্যান্ডকাপটা রডের মাঝখানে দিয়ে আমি এবার ঝুলে আসি এমন, মানে পায়ের আঙ্গুল মাটিতে লাগে না এমন। তো এভাবে রাখার পরে সম্ভবত ওই যে আমরা ক্রিকেট খেলি, ওই স্টাম্প দিয়ে আমাকে মারধর করছে আমার মানে কবরের নিচে, পিঠে না, যেন দাগ বোঝা না যায় পরবর্তীতে বা এমন কিছু হয়তো ছিল। তো আমার এদিকে উরুতে এবং আমার কোমরের নিচে মারধর করে, খুব মারধর করে, এবং সেখানে চিল্লাইলেও কোনো কিছুই বাইরে আওয়াজ যায় না, এমন একটা ঘর ছিল আর কি, নিঝুম। এবং আমি ওই সময় খেয়াল করি যে আমাকে যারা টর্চার করছে ওরা সম্ভবত মুসলিম নয়,
তাদের হিন্দুদের কথাগুলো যে আছে, যে আমি মনে করছি তারা হিন্দুই ছিল, কারণ যখন তারা এই বা দ্বন্দ্ব চোখে বলে বা এমন কিছু তারা উচ্চারণ করে, আমি যাতে বুঝতে পারি যে তারা মুসলমান নয়, তারা হিন্দু। আর হিন্দুরাই বেশি এই আলেম সমাজকে টর্চার করে, এটা আমি আগে শুনছিলাম আর কি। তো পরবর্তী ভাবছিলাম যে হ্যাঁ আসলে এরা হিন্দু। তো ওখানে এই অল্প কিছুক্ষণ আমাকে বিভিন্ন ধরনের টর্চার করার পরে আমাকে তখন আবার সেখানে নিয়ে যায়, সেই রুমে না, হয়তো আরেকটা রুমে আমাকে নিয়ে যাওয়া হয়। আর যখন এই আমার উপর টর্চার করে, তখনও আমার চোখ, হাত, মুখ সব কিছু বাঁধা ছিল। মানে কে কোন জায়গায় আছে বা কীভাবে আমাকে মারছে এটা আমি দেখি না। আবার সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়, আবার আমাকে জিজ্ঞাসা করে যে তুই এখন বল, এই এই তোকে যে এখন আমরা শাস্তিটা দিয়েছি, এই শাস্তিটা তুই এখন এটা তো সামান্য, এটা আমাদের চোখে খুব স্বল্প, এটা পাখির চোখের মতো। তো এরপরে যেটা আসবে এটা খুব বড় ধরনের একটা বিপদ আসবে, তুই এখনো শিকার যা, যে তোর সাথে কে কে আছে এবং তোর নেতাকে, এবং তুই বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এবং তুই কী কী করিস ইত্যাদি আমাকে তারা এই বলা শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন। তো আমি শুধু এক কথাই বলি যে যে আমার কিছু আমাকে প্রুফ দেখান যে আমি এটা করেছি, তারা প্রুফ দেখাতে পারে না। পরবর্তীতে আমার কাছে মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোন থেকে এই নাম্বারগুলো তারা চেক করা শুরু করে। আমার ওখানে অনেক এই হুজুরের নাম্বার ছিল, ওই হুজুরের নাম্বারগুলো তারা লিখে নেয়। এবং এবং আমার ফেসবুক ছিল, তো এই ফেসবুকে আমার চেক করে যে আমি কী কী পোস্ট করি বা ইত্যাদি। হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপেও চেক করে, আমার কোনো কিছু পায় না, এবং ফেসবুকেও কোনো কিছু পায় না যে আমি তখন ফেসিবাদ সরকারের বিরুদ্ধে কোনো কিছু লিখছি কিনা, এটাও আমার কাছে কোনো কিছু পায়নি তারা। পরবর্তীতে এই একদিন দুদিন পরে ওই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। ওই জায়গায় নিয়ে গিয়ে আবার একই ধরনের আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, এবং এক পর্যায়ে কারেন্টের আমাকে শক দেওয়া শুরু করে। একটা চেয়ার ছিল, চেয়ারটাতে বসেছিলাম, হাতে বাঁধা ছিল। তো এই চেয়ারের মধ্যে অটোমেটিক দুটো তার হয়তো বা ছিল, চোখ তো বাঁধা ছিল, হয়তো আমি বলছি যে এটা রশি দুটো বাজছে। তো পরবর্তীতে যখন সুইচ দেওয়ার আগে আমাকে বলছে যে তুই বল এবং তুই এখনো শিকার যা, আর নয় তোর এখন অবস্থা খারাপ হবে। তো আমি বলছি আমি কি বলবো, আমাকে হয়তো আমাকে কিছু শেখাই দেন যে আমি এটা বলি। তারা বলছে না, আমরা কিছু শেখাই দিব না, তুই যা করছিস বা করিস বা ভবিষ্যৎ যে তোর এই হাসিনার বিরুদ্ধে যেটা ষড়যন্ত্র, তুই এটা শিকার যা, এমন তারা আমাকে বারবার জিজ্ঞেস করে। তো এক পর্যায়ে আমি কোনো কিছু শিকার না গিয়ে, এবং আমার মুখ দিয়ে কোনো কিছু বের হয় না, না শব্দ ছাড়া, আমি কোনো কিছু করি নাই বা এটাই। তো এগুলো বলার পরে আমাকে একটা সুইচ ছিল, সেই সুইচের মধ্যে চাপ দিলে এই পুরো চেয়ারটা শর্ট হয়ে যায়, এমন একটা, হয়তো বা চেয়ারটা শর্ট হয় না, হাতের কারণে পুরো শরীর কাঁপুনি ধরে যায়। কাঁপুনি বলতে এমন ছিল যে হয়তো আমি সেই মারা যাচ্ছি, এবং সেই শর্টটা ছিল 3 সেকেন্ড বা 4 সেকেন্ড, এমন শর্ট ছিল, পুরো শরীর শেষ। এরপরে আমি শুধু হাঁপাচ্ছিলাম। পরে আবার তারা পানি টানি আনার ব্যবস্থা করছে যে হয়তো আমি মারা যাব। এমনিতে না খাওয়া ছিল, এবং খুব একটা বাজে অবস্থা ছিল আমার শরীরের সাথে। হাতের মধ্যে এখনো এই কাণ্ডের এই শকগুলো, এখনো দাগগুলো আছে, যেখানে এরকম 3-4 সেকেন্ড দেখি। হ্যাঁ, আমার হাতের মধ্যে এদিকে ছিল দাগ, এটা নয়, এটা এবং আরও এদিকে হয়তো বা এখন এগুলো আস্তে আস্তে মিশে যাচ্ছে আর কি, এই দাগগুলো ছিল। তো আমি হয়তোবা আমি এখন চিন্তা করতেছিলাম, আমি এই জামিন পাওয়ার পরে বাড়িতে এসে আমার এই হাত এবং এই হাত এত ব্যথা ছিল যে আমি হাত দুটো উঠাতে পারি না, হাতের জয়েন্টগুলো এমন ব্যথা ছিল, খুব ব্যথা ছিল। তো পরবর্তীতে আল্লাহর মতো এখন সুস্থ আছি। পরে কি হলো? পরে ঘুম কয়েকদিন থাকলেন? 5 দিন হ্যাঁ, ঘুম হয়ে? জি। তারপরে কোথায় নিয়ে গেল আপনাকে? মোট 5 দিন, 4 দিন ছিলাম, 5 দিন দিয়ে আমাকে প্রকাশ করে। তো পরবর্তী তখন যারা দেখছে যে আমার ফোনেও কিছু নেই, এবং ওখানে তারা আমাকে একটা জিনিস জিজ্ঞেস করছে যে আমি কার কার ওয়াজ শুনি, সাইদের ওয়াজ শুনি কিনা, এবং এই যে আরও কয়েকজনের নাম, উসামা সাহেবের ওয়াজ শুনি কিনা, এবং জসিমউদ্দিন রহমানের ওয়াজ শুনি কিনা। এমনভাবে তারা আরও অনেকগুলো শিল্পীর যারা ইসলামী সঙ্গীত গায়, এদের যেমন মুহিব খান, এদের গজল শুনি কিনা, এদের গজল শুনি আমি উদ্বুদ্ধ হয়েছি কিনা, এতে তারা বিভিন্ন ধরনের বক্তাদের নাম বলে আমাকে। এরকম বলার পরে যখন আমার কাছে কোনো কিছু পায় না, এত টর্চার করার পরেও আমার মুখ দিয়ে কোনো কিছুই বের হয় না, তখন আমাকে তারা একদিন হঠাৎ করে ফজরের আগে আমাকে সেখান থেকে বের করে নেয়। তো এই বের করার মধ্যে তো আমাকে বলছে তুই উঠ, আমার ভাই ওইখানে দরজায় যে রড ছিল, রডের মধ্যে ডাং দিয়ে বলছে উঠ। তো আমি সময় ঘুমছিলাম, এবং চোখ
চোখ মুখ তো বাঁধাই ছিল, হাতও বাঁধা ছিল এই 5 দিনে। তো আমাকে উঠাই দিল। তো আমি এর মধ্য দিয়ে আমি বললাম যে স্যার আমার লুঙ্গিটা একটু ভালো করে পড়তে হবে। তো আমি বললাম যে তুই যেমনি পারিস তুই এমনি পর। তো আমার তো 2 হাত বাঁধা ছিল, আমি সেভাবে পড়ি। তো আমি বলছি স্যার, বলছে যে তুই লুঙ্গি ঠিক কর, আমি আসতেছি। এরকমভাবে ওরা চলে যায় এবং আমার একটু ভয়ভীতি কাজ করে যে হয়তো আমাকে কোথাও নিয়ে যাবে, হয়তো বা আরও জায়গায় কোথাও নিয়ে যাচ্ছে বা আমাকে মেরে ফেলবে এমন কিছু। তো আমি এর মধ্যে দিয়ে 2 রাকাত নামাজ পড়ার আমি মানে একটা 5 মিনিট সময় ছিল। তো আমি উজু করতে যাই। হ্যাঁ, আবার ওখানে আন্দাজ করে উজু করতে হয়, আন্দাজ করে বাথরুমে যেতে হয়। চোখ তো বন্ধ। হ্যাঁ, চোখ তো বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল। তো অর্থাৎ কয়দিন পরে এটা? এটা ওই ঘুমের মধ্যে আর কি। আচ্ছা, ওই 5 দিনের হ্যাঁ, মধ্যে। ওই লাস্ট দিন। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে তখন আমি এই উজু করতে যাই এবং ওখানে উজুখানা। তো এখন আমি আমার এর মধ্যে উজু করছিলাম ওই কাপড়ের উপর দিয়েই, বা মুখ মন্ডল যখন ধৌত করি। আমি তখন অনেকবার আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই, আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা যা করেন করেন, শুধু আল্লাহর ওয়াস্তে আমার মুখটা খুলে দেন, আমি যেন উজু করতে পারি, আমাকে হাতও খুলতে হবে না, যেন আমি মুখমণ্ডলটা ধৌত করতে পারি ভালোভাবে। এটা বলার পরেও তারা শোনেনি এবং তারা আমাকে এই সুযোগটা দেয়নি। তো পরবর্তীতে আমি যখন উজু করি, আমার এই কিয়ার উপর দিয়েই যে কাপড়টা ছিল এটার উপর দিয়ে উজু করি, মানে যেন মুখটা ভিজা যায় এমন ছিল। এবং হাতে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় মানে পানি নিতে হয় বা এই কিয়া থেকে বদনা থেকে। তো আমি সেদিনও তো আমি ভাবছি যে আজকে হয়তো বন্ধ জায়গায় নিয়ে যাবে, যদি এখন ভিজা দেখে টুপিটা, হয়তো তারা আমাকে আরও পিটবে এটা মনে করে। তো আমি এই টুপিটা একটু করে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় উঠাই দিয়েছিলাম মাথা পর্যন্ত। তো এই কপাল তো উঠাই দিয়ে আমি দেখি কেউ নেই, তো উজু করতেছিলাম, শুধু ওই দিন চোখ খোলা হয়েছে। তো দেখি যে ওখানে বাথরুম খুব অপরিষ্কার। সেদিন দেখলাম যে বাথরুম খুব অপরিষ্কার, এখানে অনেক মাছের কাটা, অনেক একটা মানে অনেক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এখানে ফেলে রাখছে ওই ছোটো জায়গাতে। তো পরবর্তী যখন আমি ওখানে উজু করার সময়, তো উজু করার শেষ আসবো, এই মুহূর্তে একজন এসে ফেলছে, এসে দেখছে যে আমার মুখ খোলা। পরবর্তীতে গেট খুলে খুব খারাপ ব্যবহার করে, আরও এই 2জনকে ডাক দিছে, তার 2জন সহ আমাকে আমার হাত সামনে দিয়ে আমাকে ওইটা বান্ধিয়ে আমার মাথায় এমনভাবে আঘাত করছে যে যেগুলো বলা যায় না, মানে এমনভাবে আঘাত করছে তার শরীরে যতটুকু শক্তি ছিল এভাবে হাত মুট করে আমার মাথায় খুব আঘাত করছে, অনেক আঘাত করছে। যে আমি কেন মুখটা খুললাম, আমি বলছি যে স্যার, আমি শুধু উজু করার জন্যই এই মুখটা খুলছি, আর আপনাদেরকে দেখার জন্য না। এটা বলছি, আবার আমাকে এমনভাবে মারা শুরু করছে যে আমার পায়ের রক্ত মানে মাথায় মারতেছে, যে আমার পায়েগুলো মানে পা কাঁপতেছে, পায়ের রক্তগুলো মানে মানে উঠানামা করতেছে। এমন এক পর্যায়ে আমি মানে অজ্ঞানের মতো হয়ে যাই। তো পরবর্তী তারা আমাকে এখানে 5 মিনিট বসায় রাখার পরে তার রাগে আর কি আমার মাথায় আবার কাপড়টা, ভিতরের কাপড়টা খুব জোরে মানে খুব জোরে টাইট করে দেয় এবং আবার এই জন্টুপি পরে দিয়ে বুঝে বের হো। পরবর্তী থেকে সেখান থেকে একদম নিচে নামায়। আমার ওদের কাপড়ই ছিল, ওদের কাপড়ে পরা অবস্থায় আমাকে এক গাড়িতে তুললো, এক গাড়ি তুলে আরেক জায়গায় নিয়ে গেল। ওখান থেকে 5 মিনিটের রাস্তা। তো ওখানেও এমন জায়গা, সেখানে গিয়ে তো দেখি না, গিয়ে শুনতেছি যে আমাকে যেই স্যার জিজ্ঞেস করছিল ওই স্যারই সেখানে আছে। ওই ব্যক্তি সেখানে কথা বলতেছে, নাম আমি জানি না এবং তারা আমাকে কোনো কিছুই বলেনি এবং আজও জানি না যে তারা কারা এমনটা। তো ওখানে যাওয়ার পরবর্তীতে আমি মানে শুনতে পাই যে ওর কথাগুলো আমাকে এই যখন মারধর করে তার আগে যখন আমাকে প্রশ্ন করেছিল, ওই সময় কণ্ঠ দেখে আপনি বুঝতে পারতাম যে উনি সেই ব্যক্তিটা। এই তো এই পরবর্তীতে ওখানে এই থাকতে দেখি যে এই পাশে একটা হয়তোবা একটা মসজিদ আছে, ওদেরই মসজিদ হয়তোবা। তো সেখান থেকে ফজর নামাজের আওয়াজ মানে শুনে আসতেছে, মানে আওয়াজ আমার কানে আসতেছে এমন একটা। সম্ভবত এটা ফজরই, আবার সূরা আলা এটা তারা তেলাওয়াত করে যে ইমাম সাহেবের মাইকে। তো আমি এটা বুঝতে পারি। তো আমি তখন বলি যে স্যার, এখন তো ফজর নামাজ জমা হচ্ছে, আমার উজু আছে, আমাকে একটু উজু করার সুযোগ দেন। আমি উজু করছি, আমাকে নামাজ পড়ার সুযোগ দেন। তো পরবর্তী তারা এটাও আমাকে আর সুযোগ করে দেওয়া হয় না, সুযোগ দেয়নি। পরে ওখানে 2 ঘন্টা বসা রাখছে, তারা বিভিন্ন লেখালেখি করছে। লেখালেখি করার পরে আমার গায়ে যে পোশাকগুলো ছিল ওগুলো ওদের পোশাক ছিল, এগুলো ওরা খুলে নেয় এবং পরবর্তীতে যেই পোশাকগুলো আমার থেকে খুলছে, আমার জুতা, পাঞ্জাবি, টুপি এগুলো খুলছে, এগুলো তারা আবার নিয়ে আমাকে দেয়, বলছে যে তুমি এগুলো পরো। তো আমি পড়লাম। পরবর্তীতে তখন আবার আমাকে এই গাড়িতে উঠালো। এই গাড়িতে ওঠার পরে আমি দেখলাম, মানে বুঝতে পারলাম যে পিছনে একজন আমার আছে, ওকে গ্রেফতার করছে। ও খুব চিল্লাল্লা করছে যে ভাই আমাকে ছেড়ে দেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে।
তো হয়তোবা তারও চোখ বাঁধা, আমাকে যেভাবে বাঁধছে আমি দেখিনি, শুধু তার কণ্ঠটা শুনতেছি যে তাকে আরেকজনকে পিছন থেকে ধরছে। তো এভাবে সেম যখন আমাকে পটিয়া থেকে চট্টগ্রাম পটিয়া থেকে ঢাকায় নিয়ে আসছে, যেভাবে করে 5-6টা 7-8টা টিম যেভাবে কাজ করছে, একজনের কাছ থেকে আরেকজন গাড়ি সহ চেঞ্জ। তো এভাবে যখন আমাকে নিয়ে আসতেছে, তো এক গাড়ি থেকে আরেক গাড়ি, আরেক গাড়ি থেকে আরেক গাড়ি, এই আমাকে লোক সহ চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তখনও খারাপ ব্যবহার করে, ধর বের হ, আমার মাথা ধরে। তো আমি চিল্লাচ্ছি না, আমি কোনো কিছু বলতেছি না। আমার যে পিছনে ছিল ও খুব চিল্লাচ্ছে, ও কাতরাচ্ছে যে ভাই আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, আমি ও কোথায় নিয়ে আচ্ছা, যাচ্ছেন। আরেকজনকে? জি, আরেকজনকে, আমরা পিছনে ছিল। তো আমি বুঝতে পারি যে হ্যাঁ, আরেকজনকে হয়তো বা তারা উঠে নিয়ে আসছে। তো এভাবে করে অনেকক্ষণ পরে এই আমরা ওই দিন যেহেতু সারাদিনেই জার্নি ছিল, চট্টগ্রামে নিয়ে যায়, আবার চট্টগ্রামে নিয়ে যায়। এই চট্টগ্রামে একটা অফিসে নিয়ে যায়। আমি সেখানে লেখা দেখি, এবং সেখানে যাওয়ার পরে শুধু হাতে হ্যান্ডকাপ ছিল। এই 10 মিনিট পরে তারা আমার চোখ খুলে দেয়, যে জমডুবি ছিল এটা খুলে দেয়, এবং যে গামছা ছিল এটাও তারা খুলে দেয়। খুলে দেওয়ার পর শুধু হাতে হ্যান্ডকাপ ছিল। এই পরবর্তীতে একটা রুমে রাখছে, রুমটা এসি ছিল, সেখানে অনেক ভালো পরিবেশ ছিল। তো পরবর্তীতে আমি উপরে লেখা দেখি যে চট্টগ্রাম র‍্যাব 7, ও আচ্ছা। এই নামটা আমি দেখতে পাই। আমি তখন মানে আশেপাশে কেউ নেই, আমি শুধু মানে যে কী লেখা আছে শুধু এগুলো দেখি যে আমি কোথায় নিয়ে আসলো। তো পরে দেখি যে চট্টগ্রাম বদ্দারহাট, এই এটা র‍্যাব 7-এর অফিস, এটা আমি এটা বুঝতে পারি। তো আরেকটু এদিক যখন তাকাই, দেখি যে আমার সাথে যে একজন ছিল ও সেখানে পড়ে আছে। তো ও খুব তখন অসুস্থ ছিল হয়তোবা। তো এবার যখন অসুস্থ ছিল, ওখানে থাকার পরে মানে আমি তাকে দেখি যে আরেকজনকে তারা নিয়ে আসছে, এবং 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 ওর সাথে পরবর্তীতে আমাদেরকে মামলা দেয়। তো 8টার সময় এই সকল মিডিয়া, বাংলাদেশের যত চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং পত্রিকার যত মিডিয়া আছে সবাই চলে আসে। তো একটা প্রেস করার জন্য ঘর ছিল, সেই ঘরের মধ্যে আমাদেরকে নিয়ে গেল। আমার বাম পাশে একজন র‍্যাব ছিল, এবং ডান পাশে ওই যাকে ধরে নিয়ে আসছে ওকে দিয়ে আমাদের উভয়জনের হাতে মানে এক হ্যান্ডকাপ লাগাই দিয়ে পরবর্তীতে আরেকজন র‍্যাব ছিল, ওই র্যাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে, একবার উঠাচ্ছে, নামাচ্ছে, একবার উঠাচ্ছে, মানে তাদের ভিডিওগুলো ভালো হচ্ছে না, আচ্ছা আচ্ছা। এমন একটা সিজন করতেছে। আমাদের শরীর খারাপ ছিল, আমরা হাঁটতে পারি না। র‍্যাব 7-এর একটা ব্রিফিং হল ছিল। যখন সাংবাদিক জিজ্ঞেস করে র‍্যাবকে, তারা যখন উত্তর দেয় ওই সময় আমাদেরকে সেখান থেকে নিয়ে আসে, এবং তারা মিথ্যা কথা বলা শুরু করে। তো এমনভাবে এরপরে আমাদেরকে সাংবাদিকের সামনে নিয়ে যায়। সেখানে প্রায় 300-400 ক্যামেরা ছিল, তাদের সামনে আমাদেরকে দুদিকে র‍্যাব এবং ওই যে আরেকজনকে নিয়ে আসছে আমাকে যুক্ত করাইছে, আমাদেরকে নিয়ে যাচ্ছিল, এবং তারা এখানে ভিডিও করেছে। রাত্র 12টা বাজতেছে। প্রথম র্যাবের গাড়ি থেকে আমাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। মানে আমাকে পুরো বডি আমার চেক করে, আমার সাথে ছিল ওকেও খুব চেক করে, আমরা বলি কি সমস্যা আছে কিনা। পরবর্তীতে ডাক্তার দেখে যে আমরা খুব অসুস্থ, আমরা অনেক অসুস্থ, আমরা খুব সিরিয়াস অসুস্থ, এবং তার প্রেশারের সমস্যা, হাই প্রেশার, সে মানে এমন মানে পানি যাচ্ছে এমন যাচ্ছে। তো একটা ডাক্তার রিপোর্ট দেয়, এরপর রিপোর্ট দেওয়ার পরে প্রেসক্রিপশন লিখে দেয় যে এই ওষুধগুলো এদেরকে খুব দ্রুত খাওয়াতে হবে। তো ও বলছে ঠিক আছে। একটা রিপোর্ট নিয়ে যে প্রেসক্রিপশন ছিল সেটা আবার তার চিরে ফেলে কর্ণফুলী থানায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটু দূরে, একদম গ্রামের ভিতরে একটা থানা ছিল, এটার নাম হচ্ছে কর্ণফুলী থানা। সেই কর্ণফুলী থানায় গিয়ে আমাদের বসায় রাখে, আমরা সেখানে মামলা লেখা শুরু করে যে ওখানে র্যাবে ছিল যে আমরা অমুক সংগঠনের সাথে কি আছিলাম, জড়িত ছিলাম, এবং এদেরকে আমরা এখান থেকে উদ্ধার করছি। কিন্তু ওখানে গিয়েও তারা এটা স্বীকার করে নাই যে আমাকে গুম করা হয়েছে, বা আমাকে এর আগে আমি নিখোঁজ ছিলাম, এটাও তারা জানে না, পুলিশ জানে না। পরবর্তীতে আমি জানাই এগুলো। আবার ওই সময় যখন মামলা দিচ্ছিল, মামলা দেওয়ার শেষে ওই র্যাবের অফিসার কে জানি ছিল সিভিল পোশাকে, তার ব্যাগ থেকে একটা কালো ব্যাগ সহ ব্যাগ থেকে কিছু জঙ্গিবাদের বই, সংশ্লিষ্ট কিছু বই তারা সেখানে দিয়ে সামনে একটা টেবিল দিয়ে আমাদেরকে নিয়ে ছবি তুলছে যে আমাদের কাছে এগুলো উদ্ধার করছে এবং আজকে উদ্ধার করছে, এইসব কথা বলা তারা শুরু করে। তো আমি বলছিলাম যে স্যার আমার কাছে তো এগুলো পাননি, এসব কিছু পাননি, যে আমি শুধু একটা মোবাইল ফোন পেয়েছেন, এবং আমাকে গুম করা হয়েছে, আপনারা এইসব কিছু বলেন, সব কিছু বলেন। পরবর্তী তখন বলছে যে ভাই দেখো, এটা আমাদের কিছু করার নাই,
এটা আমাদের এই উপর থেকে নির্দেশ, এটা উপর থেকে চাপ, এখানে আমরা কিছু করতে পারবো না, আমাদেরকে এই বইগুলো দিতে বলা হয়েছে। এবং এটা তারাই বলছে আমাকে যে ভাই আমার করার কিছু নাই, আমরা এখানে থাকি, তবে ওই উপর থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে এই বইগুলো দেওয়ার জন্য। পরবর্তী সেখানে বইগুলো দিয়ে এবং ব্যাগটাও দিছে, ব্যাগটাও নাকি তারা আমার কাছ থেকে পাইছে। তো ওইসব ফোনটা দিয়ে ব্যাগ বই সবগুলো দিয়ে ওখানে ছবি তুলছে আমাদের, এবং এটাই মিডিয়াতে তারা বলছে এবং এটা তারা দেখেছে। পরবর্তীতে যে থানায় রাখছে, এবং ওই থানায় এক রাত ছিলাম। পরবর্তীতে আমার মেজো ভাই ছিল সেখানে, আমার বোন ছিল, আমি তাদেরকে ফোন করি এবং বড় ভাই বাড়িতে ফোন করি, আমি জানাই যে আমি সুস্থ আছি, বেঁচে আছি। এর মধ্যেই আমি যখন গুম হওয়ার দিন হয়তোবা রাত্রে কেউ একজন ওসি নামক পরিচয় দিয়ে আমার বাড়িতে ফোন করে যে আমাকে পাবনা ঈশ্বরদীতে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা আমাদের ফ্যামিলিতে যেটা হৃদয় মানে বিচ্ছিন্নকর একটা ঘটনা, সেটা হচ্ছে এটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এটা, যে আমাকে নাকি পাবনায় ঈশ্বরদীতে রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে, আমার রক্ত লাগবে খুব দ্রুত। তো এমন বলে সে ফোন কেটে দেয়, পরবর্তী তার যোগাযোগ নাম্বার বন্ধ থাকে। তো আমার ফ্যামিলির লোক সবাই ব্যস্ত ছিল, মানে সবাই পুরো পাগল হয়ে গেছে যে তাকে এখন কীভাবে উদ্ধার করা যায়। তো ওখানে যারা আমাদের আত্মীয় ছিল, ভাইদের, আমার বড় ভাইদের ফ্রেন্ড সাইকেল ছিল, তারা সেখানে যায়, তাদেরকে দ্রুত পাঠায় যে সেখানে খবর দেয় যে না, এখানে এই পাবনাতে এই রেল লাইনে কোনো রকমের আজকে অ্যাক্সিডেন্টও হয়নি বা কেউ ছিল না, হাসপাতালেও যায়, সেখানেও আমি নাই, এটা একটা বলেছে তারা। বলার পরে ফোন বন্ধ। এটা মূলত একটা ছিল গুজব, হয়রানি করার জন্য ফ্যামিলিতে, এটা ছিল। এরপরের দিন ওখানে যেদিন মামলা দেয় একটা থানায় আমাকে রাখছিল, সেই থানার মধ্যে যে হাজত রুম ছিল, হাজত রুমটা এমন মানে নোংরা ছিল যে বাথরুম ছিল হাফ, তো সেই বাথরুমের এই পোকা মাছি ইত্যাদিগুলো আমাদের শরীরের মধ্যে এসে পড়তো, মানে এমন দুর্গন্ধ, ভাত চাত ওই হাজতখানার মধ্যে, ভাতটা সব কিছু ছিল না, সব কিছু নষ্ট ছিল, ওগুলো সামনে ছিল। আমাদেরকে সেখানে রাখা হয়, এখানে একদিন থাকার পরে এর পরবর্তীতে আমাকে আদালতে উঠানো হয়। আদালতে যখন উঠায় ওই সময় আমাদের কোনো উকিল ছিল না, আমাদের কোনো লয়ার ছিল না। পরবর্তী সরকারি যে লয়ার ছিল সে সেখানে যায় এবং তারা সেখানে মানে মুখ করতে থাকে। মুখ করে এক পর্যায়ে তখন জজ সাক্ষী চায়, আমাদেরকে ওই আদালতের কাস্টডি ছিল, আমাদের সেখানে বন্দি করে রাখা হয়। এবং আমরা দেখতে পাইলাম যে কর্ণফুলী থানা থেকে 5 জন পুলিশ আমাদের বাদী হয়ে তারা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ, আমরা সহ কর্ণফুলী থানার পুলিশ সহ র্যাব 7 সবাই মিলে একটা বিল্ডিং ঘর থেকে আজকের এই দিনে 17 ঘন্টা অভিযান চালিয়ে আমাদেরকে আটক করছে। এটা একটা মিথ্যা সাক্ষী দিয়েছে 5 জন পুলিশ। পরবর্তীতে সেখানে আমরা কিছু বলতে চাইলেও আমাদেরকে আর কিছু বলতে দেয়নি। আমরা অনেক জজ থেকে অনেক দূরে ছিলাম, আমাদেরকে অনেক দূরে রেখে তারা ওই কাঠগড়ায় দাঁড়িয়ে তারা আমাদের নামে মিথ্যা সাক্ষী দেওয়া শুরু করে। দেওয়ার পরে সেখানে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তারা চায়। তো পরবর্তী 2 দিন 2 রাত রিমান্ড মঞ্জুর করে কী বলে আদালত। পরবর্তী সেদিন আর রিমান্ডে দেয়নি, এবং এটাও জানে না জজ, এটা আদালত জানে না, কেউ জানে না যে আমাদেরকে গুম করা হয়েছে, আমাকে গুম করে রেখে দিচ্ছিল, এটা জানে না। তো পরবর্তীতে আমাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ওদিকে পাঠিয়ে দেয়, ওই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তো এই রিমান্ড যে 2 দিন 2 রাত মঞ্জুর করছে, এটা মানে কারাগারে যাওয়ার 7 দিন পরে তখন আমাদেরকে পুলিশ আবার নিয়ে আসে, আবার কর্ণফুলী থানায় নিয়ে আসে, আবার বিভিন্ন জিজ্ঞাসাবাদ অত্যাচার তারা শুরু করে। এমনভাবে তবে কোনো অত্যাচার খুব সীমিত ছিল, মানে অত্যাচার তেমন ছিল না, আমার তো কথা কিছু পাইনি এমন কিছু। এবং আমি সেখানে বলি যে স্যার আমাকে গুম করা হয়েছে ইত্যাদির জন্য, আমাকে তারা আর কিছু জিজ্ঞাসাবাদ করে না, এমনভাবে শুধু রাখার পরে আবার তারা একটা রিপোর্ট দিয়ে আবার আদালতে উঠিয়ে আবার ওই 5 জন পুলিশ সাক্ষী ছিল ওদের দ্বারাই সাক্ষী দিয়ে আবার আমাকে জেলে দিল। এই কারাগার থেকে একটু নিচে একটু ঢালু জায়গা ছিল, সেখানে 5 তলা একটা বিল্ডিং ছিল, যেখানে বাংলাদেশের টপ সন্ত্রাস ছিল এবং মৃত্যুদণ্ড আসামির ফাঁসির আসামি যাদের হয়েছে এদের সাথে আমাকে রাখা হয়। এবং ওই বিল্ডিংটা শুধু উপর তালা থেকে নিচতলা আসা যাওয়া করা যায় এবং বারান্দায় হাঁটা যায়, কিন্তু বাইরে আমাদেরকে বের হওয়ার এবং কোনো সুযোগ দেয় না, এবং সেখানে সিকিউরিটি গার্ড খুব থাকে। অর্থাৎ বলা যায় যে আমাদেরকে কেন্দ্রীয় কারাগারে যেখানে রাখা হয়েছে, এটাও একটা এই যে গুমের যে অবস্থার মধ্যে যে কষ্টটা সেখানে আমাদেরকে দেওয়া হয়। আমাদের লকআপ সবসময় লাগা থাকে, ওই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা খোলা থাকে, আবার 6 ঘন্টার মধ্যে আবার অনেক সময় মানে 1 ঘন্টা 2 ঘন্টা এই মাত্র খোলা থাকে লকআপ, এভাবে। তো পরবর্তীতে আমি সেখানে গিয়ে দেখি যে আমাদের
মাদ্রাসার ছাত্র ভাইরা আরও এই অসংখ্য ছাত্র ভাই তাদেরকে এখানে মানে এভাবে গুম করে রাখছে। আমাকে মাত্র 4-5 দিন তারা গুম করে রেখেছিল। আমি তাদেরকে শুনেছি যে তাদেরকে 48 দিন পর্যন্ত এভাবে মানে অত্যাচার করে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, পরে একটা মিথ্যা মামলায় ফাঁসাই দিয়েছে। যখন দেখতেছে যে কোনো কিছু তথ্য পাওয়া যায় না, পরে তারা মিথ্যা মামলা ফাঁসাই দেয়। তো এবার দেখেছি যে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র ভাইদেরকে এভাবে তারা ওইখানে জঙ্গি মামলা দিয়েছে, যেগুলো ভিত্তিহীন মানে মামলা। আপনি যে মাদ্রাসায় পড়াশোনা করেন ওই মাদ্রাসা না সারা বাংলাদেশের অন্যান্য মাদ্রাসা? আমি যেখানে ছিলাম ওই মাদ্রাসারও এবং এবং সারা বাংলাদেশের মাদ্রাসা, এবং তাদের বাড়ি বরিশাল, সিলেট, এবং তাদেরকে সেখানে নিয়ে গিয়ে রাখা হয়েছে। এবং আমাদের জন্য সাপ্তাহিক সরকারের পক্ষ থেকে একটা কল ছিল যে 10 মিনিট করে আমরা ফোনে কথা বলতে পারবো। এটাও আমাদের কোনো কিয়া ছিল না। এটা শুধু আমাদের জন্য নিষিদ্ধ, যারা এই জঙ্গি মামলা দিয়েছে অত আলেম ওলামা, ওখানে শুধু আলেম ওলামাদেরকেই এভাবে করে কিয়া করা হয়, অত্যাচার করা হয়, এবং আরও অনেক প্রকার সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়। এই যেমন এটা একটা যে ফোন দেওয়া হয় না। কতদিন থাকলেন জেলখানে? হ্যাঁ, আমি জেলখানায় মোট ছিলাম 2 মাস 2 দিন। তারপর জামিন পেলেন কবে? আমি জামিন পেয়েছি এই গেল মাসের 14 তারিখে। আচ্ছা, এটা কি 5 আগস্টের পরে? হ্যাঁ, এটা এই ফেসিবাদ তাগুত সরকার যাওয়ার পরবর্তীতে আমার জামিন হয়। ইতিপূর্বে যখন হাসিনা সরকার ছিল তখন মানে জামিন চাওয়া হয়, তখন যে আমাদের যে জজ ছিল সেই মামলা দেখেনি, মানে ফাইলগুলো সব ফেলে দিয়েছে, এমন ছুঁড়ে মারছে, দেখার পরে ছুঁড়ে মারছে। এগুলো কোনো গুরুত্ব ছিল না, মানে ভিত্তিহীন ছিল। তো পরবর্তীতে এই ফেসিবাদ সরকার যাওয়ার পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার জামিন, আমার যেদিনই মুখ করে সেদিনই আমার জামিন হয়। এই যে আপনার উপর 2 মাসের একটা গেল, একটা নির্যাতন গেল, একটা 5 দিনের গুমের একটা গেল, এটা একটা ট্রমা তো হওয়ার কথা। আপনার এখন কী রকম ওই স্মৃতিগুলো কীরকম লাগে? হ্যাঁ, আমার আমি যে স্মৃতিগুলো মানে এখনও খুব মানে কাঁদায়। হয়তোবা যেখানে আমি সবসময় বাড়িতে থাকি, আসার পর থেকে সবার সাথে কথা বলে সেটা আসে না, সেই ফিলটা আসে না। কিন্তু রাতে যখন ঘুমাই আমার প্রতিদিনই সেই কথাগুলো মনে পড়ে। এখনও মানে রাত্রে যদি ঘুম থেকে উঠি তো মনে হচ্ছে আমি ওই সেলে আছি, এখনও ওই সেলে ঘরে যেই অত্যাচার, যে জুলুম আমার উপর করা হয়েছে, হাত চোখ বাঁধা অবস্থায় ঘুম। এবং ওখানে একটা কথা ছিল, আমাকে একটা বালিশ দেওয়া হয়েছিল, একটা পানির বোতল। এটা আমি ভুলে গেছি বলতে। একটা পানির বোতল আমাকে দিয়েছে যে ভাই এটা আমরা পানির বোতল, এটা আমরা বালিশ, এটা আমরা বেড, কেথা, বালিশ, এটাই শুধু, আপনাকে কিছু দেওয়া হয়নি। তো আমি পানির বোতলে মাথা দিয়ে ঘুমাইতাম সেখানে, এমন একটা ছিল অবস্থা আর কি। আর একটা বিষয় আমি বলতে চাই, আমাকে যেই সেলে রাখা হয়েছিল তার পাশে আরও অনেক ভাইরা ছিল। ওখানে সেলগুলো অনেক ছোট ছোট সেলগুলো, তার পাশে আরও অনেক ভাইরা ছিল, এবং তাদের আচরণের আভাস পেয়ে আমি বুঝতে পেরেছি যে তারা হয়তোবা এখানে দীর্ঘদিন যাবৎ সেখানে আছে। হয়তো তাদের মেন্টালিরও একটা প্রবলেম হয়েছে। আমি এটা কেমনি বুঝতে পারি, যখন খাবার প্লেট দেয় তখন খাবার প্লেটটা খুব ছুঁড়ে মারে, এবং পানির কল সবসময় খুলে রাখে, এবং যখন নামাজ পড়ে তখন খুব জোরে জোরে নামাজ পড়ে সবসময়ের জন্য। তো আমি বুঝতে পারছি যে হয়তোবা তারা দীর্ঘদিন থেকে আছে, মেন্টালি একটা মানে সমস্যা হয়ে গেছে এমন। তো আমি এটা এই অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমি এটা আবেদন করতে চাই যে আমি সেখানে গিয়ে, এবং যেখানে রাখা হয়েছে এটা আয়নাঘর না, এবং যেটা অনলাইনে আমরা পাচ্ছি যে ঘরগুলো উদ্ধার হয়েছে ফেসিবাদ সরকারের জামানায়, সেই ঘরটাও না, আমি পরবর্তী ভিডিও দেখেছি, এটাও না, এবং সেটা একটা ভিন্ন একটা জগৎ, এটা আরেকটা গুম ঘর। এখানে আরও অনেক মাদ্রাসার ভাইরাও আছেন, অনেক ছাত্র ভাইরা সেখানে আছেন। হয়তোবা যদি এখনও তারা থেকে থাকেন তাহলে আমি এটা আহ্বান করব যে যেন খুব দ্রুত তাদেরকে সেখান থেকে মুক্ত করে এনে তাদের মায়ের কোলে তাদেরকে ফিরিয়ে দেয়, তাদের আবার স্বাভাবিক যারা জীবনযাপন করতে পারে। আমি এটা আহ্বান করছি।